যখনই কোনো ইলেকশন হয় তখন আমরা তো জেতার আশা নিয়ে ইলেকশনে যাই, ঠিক না? এবং আমাদের কনফিডেন্সও ছিল এই প্রথম ভারতীয় জনতা পার্টি যেভাবে জনজাতি অধ্যুষিত এলাকায় গ্রামে গ্রামে কিন্তু আমাদের সংগঠন কিন্তু পৌঁছে গেছে সেখানে, যেটা আগে কোনো দিন আমাদের সম্ভব হয়নি। আর যারা আঞ্চলিক দলগুলো আছে এতদিন ধরে, আপনি দেখবেন যে এতদিন ধরে ওদের ধ্যান ধারণা যে আঞ্চলিক দলগুলো এডিসি চালাবে, বাইরের কাউকে দেবে না আসতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ভিতরে আমরা ঢুকতে পেরেছি, আমরা কাজ করতে পেরেছি, আমাদের যারা কার্যকর্তা ওদেরকে সাহস জুগিয়েছি। এটা কিন্তু একটা প্রয়োগ যে 28টার মধ্যে আমরা 28টা দিয়েছি, এইরকম তো আর কোনো দিন কোনো পার্টির হয়নি। সিপিএমের হয়েছে, সিপিএম তো সে একই ওদের যে গণমুক্তি পরিষদ যেটা আছে ওই একই ধাঁচে, তো ওনারা ওদের উপর ডিপেন্ডেন্ট থাকতো। আমাদের তো সেই রকমভাবে কোনো ইয়ে নেই। কিন্তু এবার অ্যাজ এ হোল আর ভারতীয় জনতা পার্টি সবসময় সবার কথা ভাবে, যে একটা মণিপুরীদের জন্য আলাদা, মাইনরিটিদের জন্য আলাদা, বাঙালিদের জন্য আলাদা, সবাইকে নিয়ে চলার এই প্রথম একটা প্রয়োগ। সেখানেও আপনিই বললেন যে এইরকম একটা অবস্থার মধ্যেও আমরা যেখানে 2,18,000 ভোট পেয়েছি আমরা, এমন না কিন্তু যে জনজাতিদের আমরা ভোট পাইনি, যেখানে গত বছর আমরা 1 লাখ ভোট পেয়েছি। তো এখানে বুঝতে হবে আজকে কোন জায়গায় নেই, এমন বহু জায়গায় আছে শূন্য। আগে বিজেপির মাত্র 2টো সিট ছিল আজকে লোকসভায়, সেখান থেকে আজকে কোন জায়গায় চলে এসেছে। তো এটার জন্য মানে এরকম হওয়া উচিত নয় যে আমরা অসহায় হয়ে পড়েছি বা হতাশায় এসছে, এরকম না। আমাদের জারি থাকবে। আমাদের হয়তোবা এখনও জনজাতি গোষ্ঠীর সবাইকে আমরা বুঝাতে পারিনি, একটা সময় আসবে হয়তোবা বুঝবে। 4টা সিট তো আমরা পেয়েছি। এত বড় পার্টি ছিল কমিউনিস্ট, কত বড় পার্টি। আগে বলতো পাহাড় যার ক্ষমতা তার, সমস্ত ত্রিপুরাই তার। তো ওদের তো এইগুলো বলতো, এখন তো কোথায় গেল, শূন্যতে চলে এসছে। তো সেই জায়গায় আপনি একটু ভাবতে হবে যে সিটের আপনার কোন পার্সেন্টেজটা, পুরো সিপিএমের ভোট বলতে গেলে এই পার্সেন্টেজ কিন্তু চলে গেল মোথায়, এবং আইপিএফটির একটা মানে বিরাট পার্সেন্টেজ বলে সব চলে গেল এখানে, মানে মোথার মধ্যে। আমাদের বিজেপির কিন্তু না, আমাদের কোনো এগুলো, এটা হচ্ছে একটা লোকাল বডির ইলেকশন। আপনি দেখুন না কি হয়। আমরা তো সবসময় আমরা চিন্তা ভাবনা করি না যে এইভাবে, কারণ আমরা কারোর কত আর ডিপেন্ডেন্ট থাকবো। এর আগেও যে ন্যাশনাল পার্টিগুলো ডিপেন্ডেন্ট থাকতো, উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ছিল। তো আমরা কেন চেষ্টা করব না? চেষ্টা করেছি, কিন্তু বারবার যেটা আমি বলার চেষ্টা করেছি, যদি ভয়ভীতি এবং যে ধরনের মানে মারপিট এবং সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের যদি না থাকে তাহলে দেখবেন ইলেকশনটা ইলেকশনের মতোই হবে। মহিলা সংরক্ষণ বিল 2023 সালে এ আইন পাশ হওয়ার পরেও কিছু জিনিস লক্ষ্য করা গেল, এবং অ্যামেন্ডমেন্ট এই কারণেই হয়। আইন পাশ হয়, অ্যাক্ট হয়, এটা নর্মাল যে প্রয়োজনের স্বার্থে আবার চেঞ্জ করতে হয়। তখন 2026 সালে এপ্রিল মাসে আবার, যেটা আমি একটু আগে বললাম, যে সংসদে পেশ হয়, এবং তার যে মূল কারণ সেটা হচ্ছে এটাকে বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অনেক লেটে কিন্তু করতে হবে। কারণ সেখানে বলা হয়েছে যে যতক্ষণ ধরে আদমশুমারি যেটা আছে, আমাদের আদমশুমারির যেটা সেন্সাস, সেটা যতক্ষণ ধরে শেষ না হবে তারপরে এটা লাগু করতে হবে। তো আদমশুমারি যদি করতে হয় তাহলে দেখা যায় এটা অনেক দেরি হবে, অর্থাৎ 2034 অলরেডি আদমশুমারির কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, সেন্সাস স্টার্ট হয়ে গেছে। তো এটা শেষ হলে তারপরে সেটা লাগু হবে, তো 2034-এ সেটা শুরু হবে। কাজে এটা অনেক লেট হবে। তার জন্য এই কারণেই আবার এটাকে অ্যামেন্ডমেন্টের জন্য এই বিলটা আনা হয়। এবং সেখানে কারণ এটা যদি আগে করা যায়, এখন যদি করা যায়, তাহলে 2029-এ পার্লামেন্টারি ইলেকশন হবে, সেখান থেকে এটা শুরু হয়ে যাবে। তো এই কারণেই এই যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে, এবং নতুন যে 2027-28 সালের যে আদমশুমারির অপেক্ষা না করে
2011 সালের যে আদমশুমারি আছে, মানে 2011-র যেটা সেন্সাস হয়েছে তার উপর ভিত্তি করেই এই আসন নির্ধারণ করা যায়। তো সেইভাবেই এর জন্য এটা আনা হয়েছে। এই নিয়ে বিস্তর লোকসভার মধ্যে আলোচনা হয়েছে, বিরোধীরাও তার আলোচনা রেখেছে। এখন দেখা যায় সেখানে লোকসভার আসন সংখ্যা 543 আছে, সেটাকে বাড়িয়ে 816 শুধু না, আরও বেশিও হয়তোবা বাড়ানো যাবে, সেই পরিকল্পনাও রয়েছে। এখানে এই যে বাড়ানো হয়েছে যাতে করে যারা পুরুষরা আছেন তাদের যে আসন সংখ্যা সেটা যাতে না কমে, সেটাকে ঠিক রেখে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করা। সেই কারণেই 2026 সালের 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা পেশ হয় এবং 131তম সংশোধনী বিল হিসাবে সেটা পেশ করা হয়। কিন্তু আমরা জানি যে সংবিধান যে এই সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠ দরকার, যা লোকসভায় পাশ হতে দেয়নি বিরোধীরা, ইন্ডি জোটের ওরা এটাকে পাশ হতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সরকারের এনডিএ সরকারের সমস্ত নেতৃত্বরা কিন্তু সেখানে এটা করলে কি লাভ এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা সেখানে হয়েছে। তারপরও কিন্তু সেটা পাস হয়নি। এই সংশোধনী বিলটি আমার মনে হয় ভারতের নারী শক্তির জন্য এক মহাযজ্ঞ, আমি বলবো মহাযজ্ঞ, এবং এই মহাযজ্ঞের সাফল্য আমার মনে হয় যে রাজনীতির ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ ও ভাগ্যকেও বদলে দেবে। কিন্তু এনডি জোট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের, আমার মনে হয় যে তারা মহিলাদের অপমান করলেন। শুধু মহিলাদের নয়, সমগ্র জাতিকেই বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক যে জমি সেটা রক্ষা করার জন্য ওনারা মরিয়া প্রচেষ্টা, এবং সবসময় ইন্ডি জোটের যারা আছেন, কংগ্রেস থেকে আরম্ভ করে, তৃণমূল থেকে আরম্ভ করে, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই, সেটা কিন্তু তাদের মেইন যে এদের সমস্যা, তারা কিন্তু আত্মকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং ওনারা চান না যে মহিলারা এইরকম জায়গায় আসুক যেখানে ওদের অধিকার তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এবং আমার মনে হয় এই বিরোধিতার কারণে মহিলাদের যে স্বার্থ সেটা কিন্তু আবারও বলি হয়েছে, আগেও হয়েছিল এত বছর ধরে, 3 থেকে 4 দশক ধরে হয়েছে, আবার হয়েছে। দেশের সর্বোচ্চ স্তরে মহিলারা রাজনৈতিক যে অধিকার সেটা যাতে না পায় এবং তাকে কিভাবে পঙ্গু করা যায় সেটাই বারও কিন্তু প্রমাণিত হলো।